নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম আর একটি গল্প নিয়ে। মাঝখানে বেশ কিছুদিন আমার কোনো গল্প দেওয়া হয়নি, তো চলো আজকে আর একটি তোমাদের গল্প শোনাই। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অশরীরী। গল্প পাঠে আমি নিজে রিয়া। বাংলা সাহিত্যে অনেক লেখকই অনেক সুন্দর সুন্দর ভূতের গল্প লিখেছে, তো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প বইটা কিন্তু বেশ সুন্দর এবং প্রত্যেকটা গল্পই বেশ বাস্তব জ্ঞান সম্পন্ন। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প অশরীরী। বর্ধমান সাহেবগঞ্জ এলাকায় গুসকরা নামে একটি স্টেশন আছে। ব্রিটিশ আমলে প্রথম যখন রেল লাইন পাতা হয় এখানে, সেই সময়কার কথা। গুসকরা থেকে 10-12 মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে। সে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায়। সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে, চিঠিপত্রও লিখত। কিন্তু দুঃখের বিষয়, ইচ্ছা করলেই বাড়ি আসতে পারতো না। এই নিয়ে বাড়ির লোকেদের মধ্যে অভিযোগের অন্ত ছিল না। নবগোপালের বাবা ছিলেন কিন্তু খুব ভালো মানুষ এবং মাও ছিলেন। আর সে নতুন বিয়েও করেছিল, তাই বউও ছিল। ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই। এইভাবেই দিন কাটছিল। নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না। এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল। নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করে চিঠি লেখা বন্ধ করে রেখেছে। কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন, আজ 4 বছরেও যখন তুমি বুড়ো বাম্মাকে একবারও এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না, নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না, তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো। শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্য হয় না। শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয়। অতএব তোমার এই দান না পাঠালেও চলবে। এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল। তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডারও ফেরত এলো, তখন আর সে থাকতে পারল না। ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপালের। সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে 1 মাসের ছুটি মঞ্জুর করল আর দেশে ফিরল। আসবার আগে একটা চিঠিও লিখল বাড়িতে। চিঠিতে লিখে দিল, অমুক দিন আমি গুসকরায় পৌঁছচ্ছি। স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন গুসকরায় ট্রেন থেকে নামলো, রাত্রি তখন 12টা। ঘন অন্ধকারে স্টেশন এলাকা খাঁ খাঁ করছে। 2-3 জন মাত্র যাত্রী ট্রেন থেকে নামলো। নবগোপাল ভাবল, হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি, নয়তো বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি। অতএব গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে। কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল, দিনে আসবে কি রাতে আসবে তা লিখেছিল না। কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে
নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না। তাই স্টেশনে আব্দুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল সে। নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনি আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? নবগোপাল বলল, হ্যাঁ, আমার বাড়ি থেকে গাড়ি আসার কথা আছে, কেন এলো না তাই ভাবছি, অথবা এসে ফিরে গেল কিনা সেটা চিন্তা করছি। স্টেশন মাস্টার বললেন, না, এসে ফিরে যায়নি, কেননা আমি সবসময় এখানেই আছি, আমি কোনো গাড়িকে অপেক্ষা করতে দেখিনি। তাহলে কি ওরা চিঠি পায়নি আমার? তাই হবে। তা আপনার বাড়ি এখান থেকে কত দূর মশাই? নবগোপাল বলল, অনেক দূর, 10-12 মাইল। ওরে বাবা, তবে তো হেঁটেও যাওয়া চলবে না। না, দিনমানে হলে যেতাম, কিন্তু এই রাতে কখনো নয়, ভূতের উপদ্রব আছে, চোর ডাকাত তাও আছে, ঠ্যাংরারের উৎপাতও আছে। স্টেশন মাস্টার বললেন, তাহলে এক কাজ করুন, আজ আর কোনো ট্রেন তো আসবে না, আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি, আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন, তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি। যদি কারোর গরুর গাড়ি পাই তাহলে বলে কয়ে দেবক্ষণ। নবগোপাল বলল, পেলে ভালো, নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই। এই বলে সে ওয়েটিং রুমের কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছাড় পোকার কামড় খেতে লাগলো। অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটা এসেছে। এমন সময়, খোকাবাবু, পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল। আরে, আব্দুল কাকা, কতক্ষণ এসেছেন আপনি? তা প্রায় ঘন্টাখানেক হলো। স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসোনি। আসবো না কি বলছো? আপনার চিঠি পাওয়ার পর থেকেই সব সময় হানটান করছি, তবে গাড়ি তো আমি এখানে রাখিনি, গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে, আপনার চিঠি পেয়েছি, কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা লেখেননি, তাই এখানে জায়গা জোগাড় না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখে এসেছি। আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব, এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলুম, কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলুম না। নবগোপাল বলল, ঠিক আছে, রাত যখন হলো তখন রাতটা কাটুক, কাল ভোর হলে তবেই রওনা হব। আব্দুল কাকা বলল, সে কি খোকাবাবু, কর্তাবাবুর অবস্থা জানেন? মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছে, রান্না বান্না রেডি করে আপনার জন্য পথ চেয়ে সবাই বসে আছে। কিন্তু আব্দুল কাকা, পথঘাটের যা অবস্থা তাতে যাওয়াটা কি ঠিক হবে? খোকাবাবু, আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল? আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য আছে আমাদের কিছু করে? ওসব ভয় করবেন না খোকাবাবু, চলুন। উদো আর বুধোকে সঙ্গে এনেছি, গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতন ছোটাবো। অতএব নবগোপাল আর বিরক্ত না হয়ে আব্দুলের সঙ্গে চলে গেল।
আব্দুল নবগোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল, আর নবগোপাল চলল পিছু পিছু। যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাঁটার মতন জ্বলছে। চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জ্বলে, কিন্তু তাই বলে এইভাবে জ্বলবে? নবগোপাল কাছে যেতেই উদো আর বুধো গরু দুটো বহুদিন পরে মনিবকে দেখে শিং নেড়ে তাদের অনুগত্য প্রকাশ করল। আব্দুল বলল, বাবু, গাড়িতে খড় বিছিয়ে গদির মতন করে আপনার বিছানা পেতে রেখেছি, আপনি শুয়ে পড়ুন, আমি জোর করে কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি। নবগোপাল তাই করল। দূরের ট্রেন ভবনে একেই সে ক্লান্ত ছিল, তারপর রাতও অনেক হয়েছিল, তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে। এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল। প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনো ট্রেনের মধ্যেই রয়েছে। নবগোপাল ভয়ে ভয়ে বলল, এ কি করছো? এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে। আব্দুল বলল, কেন ঘাবড়াচ্ছেন খোকা বাবু? আমার নাম আব্দুল, কোনো ভয়ই আপনার নেই, চুপচাপ শুয়ে থাকুন। নবগোপাল বলল, না, আমার ভীষণ ভয় করছে। কিন্তু কে কার কথা শোনে? আব্দুলের তখন জেদ চেপে গেছে, জোরে গাড়ি সে চালাবেই। নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না, যেন হাওয়ায় উড়ে চলেছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরই গ্রামে পৌঁছলো ওরা। গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে। গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল। নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন। সে বুঝতেই পারল কার পাল্লায় সে পড়েছে। এখন ভালোয় ভালোয় বাড়ি পৌঁছলে হয়। যাই হোক, গাড়ি এসে বাড়ির কাছে থামল। সাবেক কালের দোতলা মাঠ কোঠা, পাঁচিল দিয়ে ঘেরা, বেশ বড়সড়। নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল, অনেক রাত হয়ে গেল খোকাবাবু, আপনি ভিতরে যান, আমি গরু দুটো গইলে রেখে আসছি। এই বলে আব্দুল চলে গেল। ভীতু সন্তস্ত নবগোপাল দরজায় কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন। নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন, থাক বাবা, তোমার চিঠি যথাসময়েই পেয়েছি, কিন্তু এত রাত্রে তুমি কি করে এলে? তোমার আসবার সময় জানতে না পারার জন্য আমি কোনো গাড়ি পাঠাইনি। জানি তুমি বুদ্ধিমান ছেলে, কারো না কারো একটা গাড়ি ভাড়া নিয়ে তুমি চলে আসবে। তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা। এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি। নবগোপাল বলল, আমাকে তো আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা। আব্দুল? আব্দুল নিয়ে এসেছে তোমাকে? হ্যাঁ, আব্দুল কাকা। সে কি ঠিক বলছো? আব্দুল নিয়ে এসেছে তোমাকে? না অন্য কেউ? না বাবা, অন্য কেউ নয়, আব্দুল কাকাই আমাকে নিয়ে এসেছে। আমি কি ভুল দেখব নাকি? তা কিসে এলে? কেন, গরুর গাড়িতে উদো আর বুধো? থাক, আর বলতে হবে না। আব্দুল
আমাদের বহুদিনের পুরনো লোক, সে তার উপযুক্ত কাজই করেছে। তবে বাবা, একটা কথা কি জানো, আব্দুল আর বেঁচে নেই। উদো বুধো কেউই বেঁচে নেই। সে কি? হ্যাঁ, যাক, ওসব কথা থাক এখন। পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? রাত কিন্তু অনেক হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কেমন? বলেই ডাক দিলেন বৌমাকে। যাই বাবা। এক গলা ঘোমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো। নবুকে খেতে দাও। নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকলো। তারপর বউ ভাত তরকারি ধরে নিয়ে এসে তৃপ্তি করে খেতে দিল। আর নবগোপাল পেট ভরে খেতে লাগলো। খেতে খেতেই বলল, ওরে বাবা, এত সব রান্না করলে কি করে? বউ নিরুত্তর। নবগোপাল বলল, অনেক দিন বাড়ি আসেনি বলে রাগ করেছ আমার ওপর? কিন্তু কি করব বলো, আমি কি ইচ্ছে করে আসিনি? আমি যে নিরুপায়। নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাই হোক, খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল। ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে। সারা দিনের ক্লান্তির পর তৃপ্তির আহার আর ওপরের এই সুখ শান্তির শয্যা, শোয়া মাত্রই তার চোখ জুড়ে ঘুম চলে এলো। ঘুম ভাঙল পরের দিন সকালে লোকজনের চেঁচামেচিতে। কে যেন নাম ধরে ডাকলো, নবা, এই নবা। ঘুম ভাঙতেই নবগোপালও হকচকিয়ে দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলি ধূসরিত খাটের ও ছেঁড়া বিছানায় সে শুয়ে রয়েছে। চারিদিকে ঝুল, মাকড়সার জাল, চারিদিকে ধুলো, তার মধ্যে ছেঁড়া খাটের বিছানা। হতচকিত হয়ে গেল নবগোপাল। জানলার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, নবা, তুই কখন এলি? নবগোপাল জড়ানো গলায় বলল, কাল রাত্রি। ঠিক আছে, তুই ওখানেই থাক, আমরা গিয়ে তোকে নিয়ে আসছি। এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো। নবগোপাল কান্না ধরা গলায় বলল, আমার ঘরবাড়ির এরম অবস্থা কেন? আমার মা, বাবা, আমার ভাইরা, আমার বউ, কোথায় সবাই? সবাই বলল, তুই কি কিছুই বুঝতে পারছিস না? না, আমার মাথা ঘুরছে। ওরা যে কাল রাতেও এ বাড়িতে ছিল। ওরা কেউ ছিল না রে পাগল, কেউ ছিল না। কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা। বেশি দিন নয়, মাত্র 6 মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে। আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামই উজাড় হয়ে গেছে প্রায়। তোদের বাড়ির কেউই বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার, কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় তোকে চিঠি পাঠাতে পারিনি। নবগোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল একবার। তারপর গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে 2 দিন গ্রামের থেকে আবার সে কর্মস্থলে চলে গেল। নমস্কার, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে
একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর ভুল ত্রুটি মার্জনা করে দেবেন।